রাষ্ট্রভাষা বাংলা চাই, রাষ্ট্রভাষা বাংলা চাই। সবাইকে স্বাগত জানাচ্ছি কথা প্রকাশ নিবেদিত মেলার মাঠে মুখোমুখিতে। এই আয়োজনে আমরা মেলার গুরুত্বপূর্ণ বই নিয়ে গুরুত্বপূর্ণ লেখকের সাথে আলাপ করি। আমার সাথে এই মুহূর্তে আছেন কথাসাহিত্যিক সাংবাদিক মোস্তফা মামুন, তার সেরা 10 গল্প আমার হাতে। মামুন ভাই, অভিনন্দন। মানে সেরা 10 গল্প এবং এই যেই সিরিজটা, এই সিরিজে আসলে আপনার আগে যারা লেখক তারা সবাই খুবই বিখ্যাত লেখক। মানে এটার অনুভূতিটা কেমন মামুন ভাই? তারা সবাই বিখ্যাত, আমি বিখ্যাত কিনা জানি না। না না না, আপনার নিশ্চয়ই বিখ্যাত। হ্যাঁ, নিশ্চয়ই এটা খুবই আনন্দের বিষয়। কারণ হচ্ছে এই সিরিজটা আমার পছন্দের। যখন প্রথম বের হয়েছিল কয়েক বছর আগে, আমি কালেক্ট করছি কিন্তু বোতল থেকে। কারণ হয় কি, মানে অনেক গল্প আমরা পড়ি, অনেক উপন্যাস পড়ি, কিন্তু যখন সেরা একটা নাম্বার দেয়, আর আমি যেহেতু স্পোর্টসের লোক, ফলে আমার কাছে এটা কিন্তু বেস্টের আমার কাছে একটা স্পেশালি আছে, নাম্বারের একটা বাড়তি গুরুত্ব আমার কাছে। তো সেরা হ্যাঁ, বেস্ট 10 আমরা করি না, বেস্ট 10 ইনিংস, বেস্ট 10, এটা করা উচিত কি না এটা অন্য প্রশ্ন, কিন্তু এটা কিন্তু এক ধরনের আকর্ষণ তৈরি করে। এবং আরও একটা আমার কিউরিওসিটি, যেমন আমি দেখার চেষ্টা করলাম যে উনি নিজে আসলে, আমরা তো এই গল্পগুলোকে বড় মনে করছি, সিলেনা হোসেনের বা মিলন ভাইয়ের, আমি ভাবলাম যে আমরা কোনটা, অ্যাকচুয়ালি উনি কোনটা মনে করেন। সো সেই জায়গা থেকেও এর একটা সেরকম একটা সিনেমা তখন আমার তেমন অন্তর্ভুক্ত হলো, নিশ্চয়ই আনন্দের। এবং আমি মনে করি যে আমারও এরকম, আমি যেটা মনে করি পাঠকরা কি মনে করে সেটার সঙ্গে এক ধরনের একটা সংযোগ হবে। কিন্তু এবার অনেকে বলে, যেমন এই বই নিয়েই কয়েকজন বলছে যে ওই গল্পটা নাই কেন, ওইটা নাই কেন, বা মনে করো যেটা যখন সিলেক্ট করা হয়, ইউ নো বেটার দেন এনিবডি এলস, যে এটা ডিফিকাল্ট ছিল কিরকম ভাবে আমরা সিলেক্ট করি। মামুন ভাই, এখানে যে গল্পগুলো আছে তার ধরেন 1, 2, 3, 4 করাও খুব কঠিন। বইটার সাথে আমি একটু জড়িত ছিলাম, ফলে আমি জানি যে এই 1, 2, 3, 4 করতে গিয়ে কি ঘটনা ঘটেছে। আমরা একটা অন্য 10টা গল্প ঠিক করেছিলাম, মামুন ভাই তার মধ্যে আরো আবার অন্য 2টা গল্প প্রতিদ্বন্দ্বী হিসেবে আইনা দাঁড় করাইলেন, এবং শেষ পর্যন্ত 10টা গল্প হলো। আমরা এই যে 10টা গল্প, এই 10টা গল্প তো ধরেন আপনার অজস্র গল্প সমগ্রের অজস্র গল্প, তার থেকে সিলেকশনটা এখানে হয়েছে, এবং এই যে পাঠের ভিত্তিতে যে সিলেকশন, সেটা তো নিশ্চয়ই একটা গুরুত্ব আছে। কি বলবেন? খুবই গুরুত্বপূর্ণ। যেমন তুমি যেটা বলছিলে, তুমি বলছো যে তোমার একটু ভূমিকা আছে, আমি এটা বলি এটা একটু না, অনেকটুকুই ভূমিকা আসলে। কারণ আসলে তোমার পড়ার পর এবং তোমার ইনিশিয়েটিভে বইটা হয়েছে এক্স্যাক্টলি। প্রথম হচ্ছে আমার যে কারণে আমি ইন্টারেস্টেড ফিল করছিলাম, যখন আর কি আমাদের লেখকদের লেখালেখির পর 2টা জিনিস ঘটে, এবং 2টাই মজার। প্রথম হচ্ছে, যদি আমি এটা লেখায় খুব ভালো মনে করি, আমি সাধারণ মনে করলাম, পাঠক খুব ভালো মনে করলো, এটা কিন্তু খুবই আনন্দ দেয়। হ্যাঁ, এটা আনন্দ দেয় যে তার মানে আমার খারাপ লেখা, আমি যেটাকে ভালো মনে করছি না সেটা দিলে ভালো, তার মানে আমার স্ট্যান্ডার্ড হাই, এটা মনে হয়। আবার যদি আমার একটা ভালো লেখাকে লোকে ভালো বলে, তখন আমার ফিলিংটা হয় কি, ও তার মানে তো আমি আর আমার পাঠকরা এখন একই লাইনে আছি, তার মানে এরকম। তো এইখানে যেটা হয়, যখন প্রথম গল্পটা সিলেক্ট হলো, তোমার মনে আছে যে প্রথম 3টা গল্পের মধ্যে যে কোনোটাই ফার্স্ট, সেকেন্ড, থার্ড, তুমি বললা, আমারও সেখানে খুব মজার। আমার শুধু সেকেন্ড গল্পটা নিয়ে আমার ওই ধারণা নাই। আমার যেমন সালাম এবং পলাতক বীর, এই 2টার মধ্যে আমার আছে। তো পিস্তলধারী পাওনাদের এটা নিয়ে তুমি যখন অনেক কিছু বললা, দ্যাট আই রেড ইট অ্যাগেইন জাস্ট ফ্রম, এবং পরে আমি দেখলাম যে তোমার যে পড়া, এবং এটা আমার মনে আছে এটা অন্যদিনের প্রতিদিনের ঈদ সঙ্গে বেরোছিল। আমার এই গল্পের সঙ্গে মেহেদির একটা ভূমিকা আছে প্রতিদিনের, সে অনেকগুলো গল্প আমাকে দিয়ে লেখা এনেছিল। তো তখন হলো কি, আমি আবার পড়লাম পাঠকের মতো, এবং পরে দেখলাম যে আসলে ইট ক্রিয়েটস ডিফারেন্ট, সেভাবে পড়লে একটা তৈরি করে। সো তোমার মনে হলো যে এই যে গল্পগুলো সিলেক্ট করা, গল্পগুলো আবার পড়া, এবং গল্পগুলো আবার পড়তে গিয়ে আবার নিজেকে একরকম দেখা, এবং এগুলো পড়তে পড়তে আবার একটা মজা হয় কি, ধরো 10 বছর আগে লেখা, 12 বছর আগে লেখা, 13 বছর আগে লেখা, এবং আমরা উপন্যাসটা মনে রাখি, কারণ উপন্যাসটাকে দীর্ঘ সময় ধরে লিখি, সময়কালটা মনে থাকে। গল্পের ক্ষেত্রে কিন্তু এক রাতে বসছি, লিখে ফেলছি, ছাপা হয়ে গেছে, শেষ, এবং গল্প তো আর বই আকারে প্রকাশ পায় না, ফলে গল্পগুলো কিন্তু খুবই অবহেলিত থাকে। ওটা তুমি দেখবে যে তুমি নিজেকে দেখবে যে গল্প কিন্তু মনেই থাকে না। যেমন আমার এই বলার পরে হচ্ছে করতে গিয়ে আমি গল্প সংগ্রহটা উল্টাচ্ছিলাম, এটা করতে গিয়ে আমি 5টা-4টা গল্প কিন্তু আমার আসলে আমার স্মৃতি থেকে একদম নাই, মানুষের স্মৃতি নাই। তো আমার এই পুরোটা করতে গিয়ে আরেকটা জিনিস মনে হলো যে গল্পের সঙ্গে সংযোগ, আমি মনে করি সাহিত্যের সঙ্গে মানুষের যে কিছু যোগাযোগহীনতা ঘটছে, তাতে গল্পটা যে মিসিং, সেটাও একটা কারণ। সেটা কারণ কোন অর্থে, যে গল্পটা কিন্তু খুব ইজি, একজন নিল, পড়লো, বাস, সঙ্গে সঙ্গে। মানুষ তো আমাদের মতো সারাক্ষণ সাহিত্য নিয়ে থাকে না, তার জীবন যৌবন অন্য অনেক, তার ক্রিকেট দেখতে হয়, ক্রিকেট দেখতে হয়, বা অন্য অনেক কিছু সিনেমা দেখতে হয়, কিন্তু গল্পটা সে পড়ে ফেলতে পারে। কিন্তু উপন্যাস হইলে যেটা হয় যে সে সময় লাগবে, আগে অনেক সেই সময়টা ছিল, এখনকার বাস্তবতায় যেহেতু মোবাইল ইজ এন অপশন, মেনি অপশন, ফলে সে আমার কাছে থাকে। এই থাকের জায়গাতে কিন্তু গল্পটা বের করে আনতে পারে। গল্প দিয়ে প্রথম যে পাঠকের সঙ্গে সংযোগ, সেটা গল্প দিয়ে সবচেয়ে ভালো হয় বলে আমার ধারণা। আমাদের যে গল্পটা এখন নানান কারণে, গল্প যেহেতু
বই হয় না, মানে যখন হচ্ছে কি এইসব ছিল না তখন আসলে উপন্যাস, তখন আমার ঘটনাটা ছিল কি তখন মানুষ এটা উপন্যাস নিত এবং মনে করতে আচ্ছা একসঙ্গে অনেক কিছু পাওয়া যাচ্ছে, গল্প তো ছোটো এক্ষুনি শেষ হয়ে যাবে। যখন মানুষের হাতে সময় ছিল তখন কিন্তু উপন্যাস প্রিভেল করতো, উপন্যাস ডোমিনেট করতো। কিন্তু গত 15 বছর যে জিনিসটা চেঞ্জ হলো তাতে আসলে গল্পটা সেই জায়গায় আছে কি না আমরা শিওর না, এবং আমার কখনো কোনো মনে হয় আছে, কারণ আমি এখন গল্পের রিয়াকশন অনেক বেশি পাই এবং এই জন্য এই বইটা করা এবং করার ফলে সব কিছু মিলে এটা বেশ আমার জন্য এনজয়েবল। মানে অভিনন্দন মামুন ভাই। মামুন ভাইয়ের এই সেরা 10 গল্প প্রকাশ করেছে অন্য প্রকাশ এবং প্রোডাকশনটাও খুবই দুর্দান্ত। এই বইটার শেষে মামুন ভাই একটা প্রায় বিজ্ঞাপনের মতো একটা ব্যাপার লিখেছেন যে জীবনে, চরিত্রে, ঘটনায়, দুর্ঘটনায় গল্পই খুঁজে চলি, গল্পের সন্ধান আর গল্প শোনানোর চেয়ে বড় আনন্দ পৃথিবীতে নেই বড় একটা। এই 10টি গল্প একসাথে 2 মলাটের মধ্যে পাঠকেরা পাবেন, সেটাই এখনকার আনন্দের গল্প, আসলে আনন্দের গল্প। আপনার কি নিজের জীবনের প্রথম গল্পটা লেখার কথা মনে আছে? প্রথম গল্পটা লেখার কথা মানে সেই অর্থে মনে আছে যেটা গল্প হয় না, মানে আমার নিজেরই মনে যেটা লিখতে গিয়ে মনে হলো যে একসময় মনে হলো যাচ্ছে আমি যে গল্পগুলো পড়ছি তার কোনো চরিত্র ঢুকে যাচ্ছে, অমুকের একটা গল্পের চরিত্র, ওই গল্পের কাহিনী ইত্যাদি ইত্যাদি ঢুকে যাচ্ছে। আমি নিজে লেখক হচ্ছে না, আমি যে পাঠক, সেই পাঠকের ছাপটা এই পাঠকটা লিখে তার পাঠকত্ব প্রকাশ করছে। আমার গল্প লিখতে গিয়ে আমার প্রথম এরকম মনে হলো, তখন আমি নিজে মনে হলো যে প্রথম কাজ হচ্ছে এর থেকে বিযুক্ত করা, এবং আমি মনে করি যে এটা খুব ইন্টারেস্টিং, প্রচুর পড়তে হবে, কিন্তু লিখতে গেলে আবার এখান থেকে আসলে বিযুক্ত লেখকের একটা সত্তা তৈরি করতে হবে। কীরকম ধরো আমি দেখি বাংলাদেশে প্রচুর আমার বন্ধু যারা অনেক পড়েছে, কিন্তু তারা পড়তে গেলে মনে হয়, লিখতে গেলে মনে হয় এটা আমি কি লিখবো, এটা তো অমুক লিখে মার্কেটের যে ভালো লিখছে, অমুক ভালো লিখছে, অমুক ইত্যাদি ইত্যাদি মানিক লিখে ফেলেছে, এখন তাইলে আমি কেন লিখবো? কিন্তু আমার মনে হচ্ছে তারপরে লিখবো, কারণ ওই অত কিছুর মধ্যে হয়তো কোনো একটা লাইন, কোনো একটা চিন্তা আপনার আসতে পারে, আপনার একদম মনে করেন যে আপনার স্বাভাবিক চিন্তা, সাধারণ এলেবেলে কথা। আপনি দেখেন না, তুমি দেখো না যে আমাদের লোকজনের মধ্যে, আমাদের অফিস টফিসে দেখা যায় একটু সাধারণ যাকে আমরা কোনো মাঝে মাঝে তারা কিন্তু খুবই ফিলোসফিক্যাল কথা বলে, তাদের কথাবার্তা কিন্তু কখনো কোনো ইন্সপিরেশন হয়। মানে আপনি ইউনিকনেসের কথা বলছেন, যে এই যে ইউনিক ক্যারেক্টার বা ইউনিক একটা কথা কেউ হয়তো বলে ফেললো। হ্যাঁ 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 মামুন ভাই, কথা সাহিত্যিক মোস্তফা মামুন আসলে গল্পের শরীরকে কিভাবে ভাবে? টুইস্টটা আগেই ভেবে রাখেন, না আসলে একটা কাঠামো ধরে এগোতে এগোতে টুইস্টটা আসে? আচ্ছা, এটা আমার ক্ষেত্রে যেটা হয়, আমার ক্ষেত্রে কিন্তু আমি মনে করি আমার গল্প লেখাটা আসলে গল্প বলা, আসলে আমি এটাকে গল্প বলাই বলি, কারণ আমার কিন্তু লেখালেখি শুরু হওয়ার পিছনে এই গল্প বলা একটা ভূমিকা আছে। আমি গল্প বলতাম বন্ধু বান্ধবদের মধ্যে এবং খেয়াল করতাম আড্ডায় গল্প, এবং আমি দেখতাম যে আমার বন্ধুরা আমার গল্প খুব এনজয় করছে, এবং তখন আমার একসময় মনে হলো যে আমি তো 5 জন 7 জন 10 জনের গল্প শোনাই, তো যেহেতু আমি হাজার হাজার লোককে শোনাইতে পারতাম, তখন যদি এখনকার মতো সিস্টেম হইতো আমার দ্বারা আমি লিখতাম না, আমি খালি গল্প বলতামই। সো এই এবং আরেকটা মজার আমি খেয়াল করলাম, আমি গল্প বলতে বলতে পুরো অনেক ঘটনা আমার কাছে আসে, যেগুলো হয়তো যে ঘটনার ফানি অ্যাসপেক্ট আমার কাছে আসে এবং পজিটিভ অ্যাসপেক্ট আসে। সো সেটা আসে মানে আমার কানেক্টিং লাইন হিসেবে কাজ করে। ফলে যেটা হচ্ছে আমি লেখার সময় আমার ওই যে স্পন্টিনিয়াস জায়গাটাকে আমি অনেক গুরুত্ব দিই, যে আমি কাউকে গল্প শোনাচ্ছি। সো আমি আসলে সেইভাবে শুরু করি। আবার কিছু কিছু গল্পে ধরো এরকম হয় যে আমি ভেবে রাখি যে আমি এই বিষয়টা নিয়ে লিখবো, যে এরকম একটা, যেমন এখানে সালাম যে গল্পটা আছে যে ক্রসফায়ার, এটা নিয়ে লিখবো। পলাতক বীর লেখার আগে আমার মনে হয়েছিল যে আমি একটা লোক এরকম যে হি ইজ রিজেক্টেড ফ্রম এভরিওয়্যার, এরকম মানুষকে আমরা দেখি যে সব কিছু রিজেক্টেড হচ্ছে। আমার আবার মনে হয় যে খুব রিজেক্টেড মানুষেরও তো একটা কিছু আছে। তো আমার একসময় মনে হচ্ছে যে সে যে আটারলি রিজেক্টেড হচ্ছে, এটাই তার পজিটিভিটি, কারণ এই রিজেক্টেড হওয়ার পরও তার আত্মমর্যাদা আছে, সে টিকে আছে। রিজেক্টেড হওয়ার পর যে টিকে থাকা, আমি মনে করি এটাও একটা বিরাট ব্যাপার। না হলে তো ধরো পৃথিবীতে তুমি দেখো যে অনেক লোক আত্মহননকারী হয়, তো এর চেয়ে কষ্ট পাওয়া লোক কিন্তু আত্মহননকারী হয় না। তার মানে তো এই যে আত্মহননকারী অনেক কষ্ট পাওয়া লোক কষ্টটাকে অ্যাবজর্ব করছে, এইটা একটা বিরাট শক্তি। সো এটা নিয়ে কিন্তু আমার এই পলাতক বীর গল্পটা, এবং এটা ওই ফ্লোতে আসলে তৈরি করা। এবং লিখতে গিয়ে যেটা হয়, আমার যে প্যাটার্ন তাতে একটু ফান, একটু স্যাটায়ার, হ্যাঁ একটুখানি ড্রামা করা, সেই প্রাঞ্জল গদ্যে। এই যে এখানে আমি 10টা গল্পের নাম বরঞ্চ বলি, এখানে আছে পলাতক বীর, পিস্তলধারী পাওনাদার, সালাম, বেকার মামা, গল্পের খাতা, গয়না, আমার ভাই তোমার ভাই, বুলেট ভাইয়ের সমিতি, রাজসঙ্গী, মেয়ের বাবা। এই 10টা গল্প মামুন ভাই, আমি খুবই মনে করি যে এই 10টা গল্প ভিজুয়ালি এত স্ট্রং, এগুলো আসলে সিনেমা হওয়া উচিত। আপনি কি মনে করেন? হ্যাঁ, সিনেমা হওয়া, যেমন আমার এই যে পলাতক বীরটা যেহেতু এটা আলোচিত গল্প ছিল, অনেকেই চিন্তা করছে, এবং আমি একজন ডিরেক্টরের কাছে আমি ফিলিং পাইছি যে হি গট সো মানে এক্সাইটেড, সে বলছে ভাই এটা বানানো সম্ভব না, মানে এটা আসলে ভিজুয়ালাইজ করতে পারবো না, আমি পারবো না, কেউ হয়তো পারবে, এবং এরকম। কিন্তু আমি কিন্তু মনে করি যে এর মধ্যে আসলে ড্রামা আছে এবং এটা ভিজুয়ালাইজ হতে পারে। তুমি যেটা বললা, যদিও আমার কাছে মনে হয় কি ভিজুয়ালাইজ করা
গল্প ভিজুয়ালাইজ করলে ভিজুয়াল মিডিয়া তো ধরেন বইয়ের চেয়ে বেশি লোক দেখবে, বেশি পড়বে। বেশি আমার মনে হয় আপনি যে হাজারো মানুষকে গল্পটা শোনাতে চান সেটা বরঞ্চ হবে। সেই জায়গা থেকে আমি একমত। প্রথম কথা হচ্ছে কি, গল্প আর এটা তো গল্প লেখাটা অনেক কঠিন, ভিজুয়ালি জিনিসটাকে করা অনেক কঠিন। আমি চাইবো যে এই গল্পগুলো যদি যারা ধারণ করে, কেউ যদি ধারণ করে এগুলো বানায়, তাহলে এগুলো অনেকগুলো আসলে খুবই অসাধারণ হতে পারে বলে মনে হয়। তুমি যেটা বললা বা আমি অন্য আমি মনে করি আমাদের এখানে এখন অনেক ফিল্ম মেকাররা আছেন যারা আসলে গল্পটা পড়ে ধারণ করেই বানান। আমি তাদেরকে অনুরোধ করব এই গল্পগুলো পড়তে। মামুন ভাই, গল্প বলা এটা সম্ভবত সবচেয়ে প্রাচীন শিল্পকলাগুলোর একটা। গল্প আমাদের দৈনন্দিন জীবন যাপনের মধ্যে এমনভাবে ওতপ্রোত হয়ে আছে, মায়েরা বাচ্চাদের খাওয়ানোর জন্য গল্প শোনায়। কিন্তু গল্পের ইতিহাসটা ধরে অনেক পুরনো, অনেক প্রাচীন। গল্পটা কতটুকু বড় হলো মামুন? হ্যাঁ, গল্প তো আসলে একদম যে তুমি যেটা বললা যে একদম মানুষের সব কিছু, মানে এই যে আমরা আসে কি হয়, আমি তখন বলি আচ্ছা আজকে আসতে যা হইলো, তার মানে এটা গল্প। তার মানে প্রথম হচ্ছে আমাদের শুরু হচ্ছে গল্প দেওয়া। আমাদের রাতের বেলা আমরা যখন একটা করতে বলতেছি, দূর কালকে একটা দিন আছে, তখন আমরা ভিজুয়ালাইজ করি যে কালকের দিনে এই গল্প আমার জীবনে আসতে পারে। ফলে পুরো জীবনটা আসলে গল্পময়, আমাদের পুরো প্রত্যেকটা স্টেপই আসলে একটা গল্প আমি মনে করি। এখন যদি সেই গল্প লেখা, সেই গল্প বলা এবং সেই গল্প দিয়ে মানুষকে আকৃষ্ট করা বা সেই গল্প দিয়ে মানুষের মধ্যে বোধ জাগানো, শুভবোধ জাগানো, সেটা কতটা হলো এটা আলোচনা। আরও যদি আমরা পার্টিকুলারলি আমাদের দেশের ক্ষেত্রে আসি, আমি মনে করি আমাদের দেশের গল্প খুব অবহেলিত একটা মাধ্যম হয়ে গেছে। আমরা সবাই গল্প বলি, সবাই গল্প শুনতে পছন্দ করি, কিন্তু গল্পের অন্য যে ফ্রেমগুলো অ্যাজ আর্ট, গল্প বলবার যে আর্ট, হ্যাঁ সেটা কারণ সেটা হচ্ছে কি, ওই যে বললাম যে গল্পের যে অন্য ফর্ম, সেটা মিসিং মনে করতেছেন? আমি মনে করি, কারণ গল্পের যে অন্য ফর্মগুলো, দেখো গল্প থেকে নাটক হচ্ছে, সিনেমা হচ্ছে, সেগুলো বাড়ছে বা সেগুলোর জন্য নানান কাজ করা হচ্ছে। আচ্ছা ধরো গল্প থেকে গল্প, উপন্যাস তো গল্পেরই বিস্তৃত রূপ, সেটা তো একদম স্টোরি কমিউনিকেটিং, নাটক অন্য সব কিছুতে হচ্ছে। কিন্তু যেটা হচ্ছে গল্প, ছোট গল্প, যেমন আমাদের ছোট গল্প সম্বন্ধে একটা ধারণা হচ্ছে আর এই গল্প পড়ে ছোট গল্প শেষ হয় না, এরকম একটা সাধারণ পাঠকদের মধ্যে এরকম একটা জিনিস আমি দেখতে পেয়েছি। এবং আরেকটা হচ্ছে আমাদের যে বই কেন্দ্রিক, যে মেলা কেন্দ্রিক, সেখানে গল্প খুবই অবহেলিত। তুমি দেখবা যেখানে একদমই সেরা গল্প ছাড়া 100 বই বেরোছে, 3টা গল্প, সেরা গল্প, শ্রেষ্ঠ গল্প, অমুক গল্প ছাড়া কিন্তু সাধারণ গল্প, তুমি 5টা সেরা গল্প একটা বই করবা, এটা কিন্তু সাধারণত খুব বেশি রেওয়াজ দেয়। সো এই যে রেওয়াজহীনতা, এটার কারণে গল্প তখন কি হয়, পত্রিকায় গল্প ছড়ায়। পত্রিকায় আবার দেখো গল্পের সংকটটা কি, দেখো যে ছোট জায়গা, তুমি 1200-1500 শব্দ বেশি কেন? হ্যাঁ, তারপর হচ্ছে আমাদের দেশে যেহেতু সাহিত্য ম্যাগাজিন এখন নাই, এবং এটাও একটা অদ্ভুত জিনিস যে আমাদের দেশে সাহিত্য ম্যাগাজিনগুলো ফল করে গেছে, সেটা অন্য আলোচনা। সেটা ফল করার কারণে গল্প লেখারও খুব জায়গা নাই, কিন্তু গল্প লেখারও খুব জায়গা না, যে লেখার জায়গা না থাকলে যে হয়, সম্পাদকের টাকা না থাকলে লেখকরা লিখবে কেন? ইভেন তারা আরো মজার, ঈদসংখ্যায় ছাপা হয়, কিন্তু ঈদসংখ্যায় বড় গল্পকার যারা, তারাও ঈদসংখ্যায় কিন্তু একটা উপন্যাসের আমন্ত্রণ চান। গল্পটা তারা মনে করেন যে দ্বিতীয় সারির লোককে গল্প লিখতে বলা, এবং খানিকটা ঠিক ওইটা মূল লেখকদের তুমি বলবো উপন্যাস, তারপর এরপরের যারা তাদের গল্প। তো ফলে দেখো আমরা কিন্তু সবচেয়ে বড় যারা লেখক, প্রমিনেন্ট লেখক, এর সঙ্গে তাদের গল্প আমরা খুব একটা পাই না, আমরা তাদের উপন্যাস পাই। এটা আসলে একটা বড় গল্প, এটা আবার পুরো উপন্যাস না, মানে এই সংকট, বিরাট সংকট। এই জন্য আমি মনে করি যে গল্প খুবই মানে দুঃখের মধ্যে আছে আর কি, মানে এটা গল্পের বেদনা নিয়ে একটা গল্প হইতে পারে, গল্পের বেদনা নিয়ে মামুন একটা গল্প লিখবে, সেই গল্প পড়ে আমরা হাসবো। মামুন এই আয়োজন আমরা শেষ করি একটা হাইপোথেটিক্যাল প্রশ্ন, র্যাপিড ফায়ার দিয়া। আপনার একটা টাইম মেশিন আছে, আপনি অতীতের যে কোনো সময় ফিরে গিয়ে আপনার প্রিয় একজন লেখকের সাথে আড্ডা দিতে পারবেন, গল্প করতে পারবেন, এবং একটা বিষয়ে আড্ডা দিতে পারবেন। আপনি কোন সময়ে যাবেন, কার কাছে যাবেন, কার সাথে আড্ডা দিবেন, কি নিয়ে আড্ডা দিবেন? মানিক আর শীর্ষেন্দু। তো শীর্ষেন্দু যদি এখন আসছে, তার সঙ্গে আড্ডা হয়েছে বলে ওইদিকে আমি না যাই। মানিক ওইখানে কি আমি তার কাছে জানতে চাইবো যে অতসী মামুই লেখা, এবং হচ্ছে তোমার এই যে রিজেকশন হওয়া বা বন্ধুদের সঙ্গে চ্যালেঞ্জ করে যে উনি একটা লিখে ফেললেন, যেটা বড় কিছু না, মানে হাউ ই ফিল্ড, এবং এটা কীভাবে হলো, এবং বাংলা গল্পের বা বাংলা কথা সাহিত্যের মোড় তৈরি হলে কিন্তু বন্ধু বান্ধবের চ্যালেঞ্জ থাকে। দেখো এটা কত স্ট্রং একটা গল্প, এটা কি স্ট্রং গল্প ইটসেলফ, যে বন্ধুদের সঙ্গে চ্যালেঞ্জ করে বাংলা সাহিত্যের সবচেয়ে বড় লেখকদের একজনের গল্প লেখা, গল্প বলার ধারা তৈরি হয়েছে। মামুন ভাই অনেক ধন্যবাদ আপনাকে, আমাদেরকে সময় দিলেন। আমরা র্যাপিড ফায়ার রাউন্ডে যাই। প্রথম শব্দ স্বপ্ন। স্বপ্ন দেখতে খুব ভালো লাগে। আলো। অন্ধকারের বিপরীত শব্দ। প্রেম। না বলেই ভালো। এটা বিরহ। সেটা না চাইলে তো সবচেয়ে বেশি মানুষ এটাই ভোগ করে। পাহাড়। ভালো লাগে, কিন্তু আমি পাহাড় দেখতে ভালো লাগে, উঠতে না। সমুদ্র মনে হয় যে মাঝখানে চলে যেতে পারলে ভালো হতো, কিন্তু যাওয়ার সুযোগ নাই। ফুল। যে ফুল ভালোবাসে অন্যায় করতে পারে না, কিন্তু এখন থেকে ফুলও ভালোবাসে অন্যায় করে, এরকম ঘটনা ঘটতে। বাতাস। সবকিছু বাতাস বহন করে। আগুন। ভয়ঙ্কর। দরজা। আমি সবসময় দরজা খোলা রাখার পক্ষে, তুমি জানো এটা। বাসায় দরজা খোলা রাখে। জানালা। জানালা হচ্ছে এমন একটা জায়গা যেখান দিয়ে হচ্ছে সবকিছু তুমি নিতে পারো, তোমাকে কেউ নিতে পারে না, ফলে জানলা। এটা খুবই মজার বাক্য বলছেন। গান। গানই প্রাণ। শহর। আমি খুব পছন্দ করি। রাস্তা। আমার মাঝে মধ্যে সব রাস্তা যদি বন্ধ হইতো তাহলে কেমন হইতো। মাটি। শেষ পর্যন্ত মাটি সব। শিশু।
সবচেয়ে আনন্দময় জিনিস। বৃদ্ধদের অভিজ্ঞতা, বৃদ্ধদের শিক্ষা আমরা নেই না বলে আসলে আমরা পিছিয়ে থাকি। সত্য তো আসলে সবচেয়ে শক্তিশালী জিনিস, কিন্তু আমরা সত্যকে দুর্বল করে রাখার চেষ্টা করি। গল্পই জীবন, গানই জীবন বলছিলাম তো, গানের সঙ্গে গল্প ছিলাম, গল্পই জীবন, এখন তো গল্প বলতেই হবে। মামুন ভাই গল্পের মানুষ, অনেক গল্প করলো আমাদের সাথে। মামুন অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। প্রিয় দর্শক, কথা প্রকাশ টিভি দ্বিতীয় মেলার মাঠে মুখোমুখিতে আমরা কথা বলছিলাম কথা সাহিত্যিক সাংবাদিক মোস্তফা মামুনের সঙ্গে। দেখা হচ্ছে অন্য কোনো একজন লেখককে সাথে নিয়ে এই আয়োজনের পরের পর্বে। সবাইকে অনেক ধন্যবাদ।